ছাত্রছাত্রীরা, এখন আমি তোমাদের অস্থিকলা বা বোন এই দিকটা নিয়ে আলোচনা করব। অস্থি হলো দৃঢ় যোগকলা, এটাও যোগকলা, কিন্তু এটা দৃঢ় যোগকলা বা কঠিন যোগকলা, কারণ এর ধাত্র খুব কঠিন হয়। অন্যান্য যোগকলার মতো সমস্ত যোগকলার যা ধর্ম, অর্থাৎ ধাত্র থাকবে এবং ধাত্রের পরিমাণ বেশি হবে, তার মধ্যে থাকবে কোষ এবং কোষের সংখ্যা হবে কম। অস্থিকলার মধ্যেও রয়েছে ধাত্র বা ম্যাট্রিক্স। এই ধাত্র কিন্তু কঠিন ধাত্র এবং এতে বিভিন্ন জৈব ও অজৈব বস্তু রয়েছে। যেমন জৈব বস্তুর মধ্যে রয়েছে বিভিন্ন প্রোটিন রয়েছে, পলিস্যাকারাইড রয়েছে, এছাড়া কোলাজেন তন্তু রয়েছে। কোলাজেন তন্তু এগুলো হচ্ছে জৈব বস্তু। ভিটামিন এ, ভিটামিন ডি এগুলো রয়েছে, এগুলো সব জৈব বস্তু। অজৈব বস্তুর মধ্যে রয়েছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তারপর সোডিয়াম ক্লোরাইড, এইসব রয়েছে। এগুলো অজৈব বস্তুর মধ্যে। তাহলে এইগুলো দিয়ে তৈরি হয়েছে অস্থিকলার ধাত্র। আর অস্থিকোষ কি রয়েছে? অস্থিকোষ অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, এছাড়া অস্টিওক্লাস্টও থাকে। এখানে বলে রাখা ভালো যে অস্টিওব্লাস্ট এটা হলো খুব অ্যাক্টিভ সেল, সক্রিয় কোষ, অর্থাৎ এটি বিভাজিত হয়ে নতুন নতুন সেল তৈরি করে এবং একই সঙ্গে। কিন্তু অস্টিওসাইট এটা হলো অনেকটা ইনঅ্যাক্টিভ সেল, অর্থাৎ এটা বিভাজিত হয় না বা এর মধ্যে বিপাকীয় ক্রিয়া দেখা যায় না। যাই হোক, তাহলে অস্টিওব্লাস্ট, আমরা সেলগুলোর নাম জানলাম। অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট ইত্যাদি হলো অস্থিকোষ। তাহলে অস্থিকলা ধাত্র এবং কোষ উভয় নিয়ে গঠিত। এরপরে আমরা আসবো যে অস্থির যে আবরণ রয়েছে সেই আবরণের কথাতে আসবো। অস্থিকলার আবরণকে বলা হয়, দুটো আবরণ আছে। অস্থিকলার বাইরের দিকে যে আবরণ থাকে তাকে বলা হয় পেরিঅস্টিয়াম। এই যে পেরিঅস্টিয়াম, এটা বাইরে, অস্থিকলার বাইরে পেরিঅস্টিয়াম। এটা কিন্তু কোলাজেন তন্তু সমৃদ্ধ আবরণ, কোলাজেন তন্তু সমৃদ্ধ। এবং এখানেও অস্থিকোষ রয়েছে। সেই অস্থিকোষগুলো হলো অস্টিওব্লাস্ট কোষ। এই অস্টিওব্লাস্ট কোষ নতুন নতুন কোষ সংযোজন করতে থাকে। একইভাবে অস্থির কেন্দ্রের দিকে যে গহ্বর থাকে তাকে বলে বোন ম্যারো ক্যাভিটি বা মজ্জা গহ্বর। সেই মজ্জা গহ্বরের বাইরেও একটা আবরণ রয়েছে, অর্থাৎ ভেতরে একটা, অস্থির বাইরে একটা আবরণ, ভেতরে একটা আবরণ। দেখো এই লাল রং দিয়ে, এইটা যদি মজ্জা গহ্বর হয়, এটা একটা 3D ভিউ, লম্বা অস্থির। এবং সেখানে দেখাচ্ছি যে বোন ম্যারো ক্যাভিটি বা মজ্জা গহ্বর, তার ভেতরেও যে আবরণটা রয়েছে এটাকে বলা হয় এন্ডোঅস্টিয়াম। এটা হচ্ছে এন্ডোঅস্টিয়াম। এই এন্ডোঅস্টিয়ামও অস্টিওব্লাস্ট যুক্ত হয়, এন্ডোঅস্টিয়াম। তার ফলে কি হয়? এবং তন্তুযুক্ত। ফলে পেরিঅস্টিয়াম, এন্ডোঅস্টিয়ামে যেহেতু অস্টিওব্লাস্ট কোষ রয়েছে, তাই উভয় দিকেই এরা অস্থিকোষ সংযোজন করতে পারে। এটা বাইরের দিকে পেরিঅস্টিয়াম অস্থিকোষ সংযোজন করতে পারে, এন্ডোঅস্টিয়াম ভেতরের দিকে অস্থিকোষ সংযোজন করতে পারে। অর্থাৎ অস্থি বাইরে ও ভেতরের দিকে বাই ডাইরেকশনাল, অর্থাৎ উভয়ের দিকেই অস্থি বৃদ্ধি পেতে পারে। বাই ডাইরেকশনালি অস্থি বৃদ্ধি পায়। আচ্ছা, এখানে আমি ছবিতে একটা দেখাচ্ছি। দেখো, এটা দীর্ঘ অস্থি। এই দীর্ঘ অস্থির প্রান্তের দিকগুলো একটু মোটা হয়, এগুলো স্যাফট অংশ বলে, প্রান্তের দিক। এই অংশগুলো, এই যে স্ফীত অংশ, এই অংশগুলো স্পঞ্জের মতো হয়। তোমরা মাংস চিবানোর সময় দেখেছো, লম্বা হাড় চিবানোর সময়, মুরগির পা চিবানোর সময় যে লম্বা হাড়ের প্রান্তগুলো দেখেছো যে বেশ মোটা হয় এবং সে স্পঞ্জের মতো হয়, চিবানো যায়। কিন্তু মধ্যভাগ এটা হচ্ছে শক্ত হয়। এইটা দৃঢ়স্থি, কম্প্যাক্ট বোন, এগুলোকে বলা হয় কম্প্যাক্ট বোন। এবং দু প্রান্তের যে স্পঞ্জের মতো অনেকটা নরম অংশ, যে নরম অস্থি, এগুলোকে বলে স্পঞ্জি বোন। তাহলে আমরা এটা লং বোন বা যেটাকে আমরা বলবো এটা কম্প্যাক্ট বোনের একটা আংশিক লম্বচ্ছেদের ছবি এঁকেছি 3D ভিউ করে, আর এটা স্পঞ্জি বোনের LS ভিউ এঁকেছি, মানে
লংগিটিউডিনাল সেকশনের একটা ভিউ এঁকেছি। তাহলে আমরা প্রথমে এই স্পঞ্জি বোন নিয়ে একটু আলোচনা করব। স্পঞ্জের মতো, তাহলে অবস্থানটা কোথায় বুঝতে পারলে, এই যে প্রান্তে থাকে স্পঞ্জি অস্থি, এখানে অসংখ্য দেখো এই যে বনি ট্র্যাবিকিউলি বলা হচ্ছে, অর্থাৎ ধাত্র এবং তার মধ্যে গহ্বর এগুলো নিয়ে এমনভাবে বিন্যস্ত হয় এই মজ্জা গহ্বরকে ঘিরে, যে যেন গোলক ধাঁধার মতো, ট্র্যাবিকিউলির বাংলা অর্থ গোলক ধাঁধা, বাংলা যদি আমরা বলি তাহলে গোলক ধাঁধার মতো যেন এরা বিন্যস্ত থাকে। এটা একটা আংশিক ছবি এঁকেছি আমরা, যে তরুণাস্থি। তাহলে অনেক এরকম গহ্বর থাকে, সেগুলোকে বলে বোন ম্যারো ক্যাভিটি, তাকে ঘিরে এলোমেলো ভাবে বিন্যস্ত থাকে বনি ট্র্যাবিকিউলি। তাহলে এটা একটা বৈশিষ্ট্য। এবার এই বনি ট্র্যাবিকিউলির মধ্যে অনেক এই ল্যাকুনা নামক গহ্বর থাকে। বনি ট্র্যাবিকিউলির মধ্যে অসংখ্য ল্যাকুনা নামক গহ্বর থাকে। বনি ট্র্যাবিকিউলি যে এই যে ল্যাকুনা গহ্বর, ল্যাকুনার মধ্যে থাকে অস্থিকোষ। এই ল্যাকুনাগুলোর মধ্যে অস্থিকোষ অবস্থান করে। আচ্ছা, আর এখানে এই অস্থিগুলো অবশ্যই হয় হালকা, ফাঁপা এবং দৃঢ়তা থাকে কম। এর যে অস্থিমজ্জাগুলো হয় এগুলো লাল অস্থিমজ্জা, অর্থাৎ রক্তকোষ তৈরি করে। এখানগুলো হয় লাল অস্থিমজ্জা দ্বারা গঠিত হয়। এখানে রক্তকণিকা এখান থেকে তৈরি হয়। আর অস্থিময় ট্র্যাবিকিউলি যে প্রশস্ত অঞ্চলটা গঠন করে, এই যে অস্থিময় ট্র্যাবিকিউলি যে প্রশস্ত অঞ্চল গঠন করে, এটা এন্ডোঅস্টিয়াম দিয়ে আবৃত থাকে। অবস্থান তো বলেছি কোথায়, আর কাজ হচ্ছে স্পঞ্জি অস্থির এরা লোহিত রক্তকণিকা তৈরি করে। এখান থেকে দানাদার শ্বেত রক্তকণিকা বা গ্র্যানুলোসাইটস, এগুলো এখান থেকে তৈরি হয়। আর লং বোনের যে এপিফাইসিস, সরি এটা স্যাপ্ট বলেছে, স্যাপ্ট নয়, এই প্রান্তটাকে বলে এপিফাইসিস। এই প্রান্তীয় অংশ বা এপিফাইসিস অংশে থাকে। স্যাপ্ট অংশ হচ্ছে এটা, স্যাপ্ট অংশে থাকে দৃঢ় অস্থি। আচ্ছা, আর এই হলো স্পঞ্জি। এরপরে আমরা চলে আসবো দৃঢ় অস্থি। দৃঢ় অস্থির গঠন খুবই গুরুত্বপূর্ণ। দৃঢ় অস্থি কোন অংশটা না, লম্বা অস্থির স্যাপ্ট অঞ্চল, এই যে মধ্যাংশ। এখানে কিন্তু বেশিরভাগই হচ্ছে কোষগুলো বিভাজন ক্ষমতা কম, এবং এখানে অ্যাডিপোসাইট কোষ থাকে বলে এখানে হলুদ মজ্জা দেখা যায়। এখানে যেমন লাল মজ্জা স্পঞ্জি অস্থিতে, এখানে কিন্তু হলুদ মজ্জা দেখা যায়। এখানে বলে রাখি যে বয়স যত বাড়তে থাকে ব্যক্তির, কোন প্রাণীর, তখন এই হলুদ মজ্জার পরিমাণ কমতে থাকে এবং সেখানে রিপ্লেস করে লাল অস্থি মজ্জা ধীরে ধীরে রিপ্লেস করতে থাকে। আচ্ছা, তাহলে এবার আমরা দৃঢ় অস্থি মানে এই অঞ্চলটা যদি লম্বচ্ছেদ করি, তাহলে ভেতরে একটা গহ্বর দেখতে পাবো। এই গহ্বরটা হচ্ছে বোন ম্যারো ক্যাভিটি বা মজ্জা গহ্বর। এইটা হচ্ছে অস্থির দেয়াল। তাহলে এই বোন ম্যারো ক্যাভিটির ভেতরে যে আবরণ আছে তাকে এন্ডোঅস্টিয়াম, আর অস্থির বাইরের দিকে যে আবরণ সেটা হচ্ছে পেরিঅস্টিয়াম। এইবার এই যে সলিড অংশ, অস্থির যে সলিড অংশটি, দৃঢ় অংশ যেটা, এটার লম্বচ্ছেদ করলে দেখতে পাবো অসংখ্য সরু সরু নালী আছে, অসংখ্য সরু সরু নালী, এরা দৈর্ঘ্য বরাবর বিস্তৃত। এই নালীগুলোকে বলা হয় হ্যাভারসিয়ান ক্যানাল বা হ্যাভারসিয়ান নালী, দৈর্ঘ্য বরাবর। আবার এই দৈর্ঘ্য বরাবর বিস্তৃত নালীগুলো আড়াআড়ি, এই নালী, এই দেখো এই যে আড়াআড়ি নালী দ্বারা যুক্ত থাকে। এই আড়াআড়ি নালীকে বলে ভল্কম্যানস ক্যানাল বা ভল্কম্যানের নালী। তাহলে নালীগুলো জানলাম। এইবার এই যে হ্যাভারসিয়ান নালীগুলো, এইগুলো হ্যাভারসিয়ান নালী, যে গোল গোল লিখেছি এগুলো হচ্ছে হ্যাভারসিয়ান নালীর কাটামুখ। মানে এই হ্যাভারসিয়ান নালীগুলো প্রস্থচ্ছেদ করেছি, এখানে যদি কেটে দিই তাহলে এই কাটামুখগুলো দেখতে পাবো। তাহলে হ্যাভারসিয়ান নালীকে ঘিরে ধাত্র, অস্থির ধাত্র কতগুলো স্তরে স্তরে এককেন্দ্রিক বৃত্তের আকারে স্তরে স্তরে সজ্জিত হয়। হ্যাভারসিয়ান নালীকে ঘিরে অস্থির ধাত্র বৃত্তাকারে সজ্জিত হয়, এককেন্দ্রিক বৃত্তের আকারে। এই যে ধাত্রের স্তর, এক একটা স্তরকে বলে ল্যামেলা। আবার দুটো এই স্তরের এই মধ্যবর্তী গুলো, এগুলোকে বলে আন্তঃল্যামেলা স্থান বলা হয় বা অন্তর্বর্তী ল্যামেলা বলা হয়। এখন আমরা এই ল্যামেলা অঞ্চলটা কেমন হয় ডিটেল, এটা একটা ছবি এঁকে দেখাবো যে এই অঞ্চলটা কেমন হয়। দেখ, এই ধারণাটাও পরিষ্কার করা দরকার। তাহলে আমরা যদি এই অঞ্চলটা, ধরো এই একটা অঞ্চল, এই একটা অঞ্চলকে আমরা হাইলাইট করে দেখাচ্ছি, তাহলে কেমন দেখতে লাগে দেখো। তাহলে এইটা হচ্ছে
হ্যাভার্সিয়ান নালী, এই যে হ্যাভার্সিয়ান নালীর কাঠামো, এবার একে ঘিরে রয়েছে এক কেন্দ্রিক বৃত্তের আকারে, এগুলো হচ্ছে ল্যামেলা। আমি অল্প কয়েকটা স্তর এঁকে দেখাচ্ছি, এগুলো হলো ল্যামেলা। তাহলে এইগুলো হলো সব ল্যামেলা স্তর। এটা হলো হ্যাভার্সিয়ান নালী, এই যে হ্যাভার্সিয়ান ক্যানালের মুখ। এইবার এই স্তরগুলোর সংযোগস্থলে এরকম দেখা যায়, এরকম গহ্বর। তাহলে দুটি স্তরে, দুটি ল্যামেলার সংযোগস্থলে অনেক এরকম গহ্বর দেখা যায়। এই গহ্বরগুলিকে বলা হয় ল্যাকুনা। তাহলে ল্যামেলাগুলোর সংযোগস্থলে অসংখ্য গহ্বর দেখা যায়, যেগুলোকে বলে ল্যাকুনা। এই ল্যাকুনার মধ্যেই রয়েছে অস্থিকোষ বা অস্টিও ব্লাস্ট, অস্টিওসাইট, এগুলো রয়েছে। আর একটা স্তরের ল্যামেলার সঙ্গে ল্যাকুলার সঙ্গে অপর স্তরের ল্যাকুনাগুলো সূক্ষ্ম সূক্ষ্ম এরকম নালী দ্বারা, আর এগুলো আঁকা হয়নি, সূক্ষ্ম সূক্ষ্ম নালী দ্বারা এইভাবে যুক্ত থাকে। সূক্ষ্ম নালী দ্বারা, আমি আর বেশি আঁকছি না, এইরকম করে তোমরা এঁকে দিতে পারবে। একটা স্তরের সঙ্গে অপর স্তরের ল্যাকুনা পরস্পর এইভাবে যুক্ত থাকে, এরকম ভাবে যুক্ত থাকে। এই যে পরস্পর যুক্ত থাকে ল্যাকুনাগুলো যে সূক্ষ্ম নালী দ্বারা, সেগুলোকে বলা হয় ক্যানালিকিউলি। তাহলে একটি স্তরের ল্যাকুনা অপর স্তরের ল্যাকুনাগুলির সঙ্গে যে সূক্ষ্ম নালী দ্বারা যুক্ত থাকে সেগুলোকে বলা হয় ক্যানালিকিউলি। আর এই যে কেন্দ্রে যে রয়েছে হ্যাভার্সিয়ান নালী, এই হ্যাভার্সিয়ান নালীর মধ্যে আমরা দেখতে পাই এখানে রক্তবাহ দেখতে পাই, স্নায়ু দেখতে পাই, রক্তবাহ, স্নায়ু, এগুলো এর মধ্যে উপস্থিত রয়েছে। তাহলে এইটা আরো ডিটেল স্ট্রাকচার করে দেখালাম যে হ্যাভার্সিয়ান নালীকে ঘিরে স্তরে স্তরে ধাত্রের স্তর কিভাবে থাকে, অর্থাৎ ল্যামেলা কিভাবে থাকে, আর ল্যামেলাগুলোর সংযোগস্থলে থাকে গহ্বর, যাকে বলে ল্যাকুনা। ল্যাকুনার মধ্যে অস্থিকোষ থাকে, আর ল্যাকুনাগুলো ক্যানালিকিউলি নামক সূক্ষ্ম সূক্ষ্ম নালী দ্বারা পরস্পর যুক্ত থাকে। তাহলে আমরা কি কি বৈশিষ্ট্য এখানে দেখলাম, যে এরা দৃঢ় অস্থি, যেগুলো কম্প্যাক্ট বোন, খুব লম্বা হয়, শক্ত হয়। এর বাইরে থাকে পেরিঅস্টিয়াম, ভেতরে মজ্জা গহ্বরকে ঘিরে থাকে এন্ডোস্টিয়াম। মজ্জা গহ্বর বা বোন ম্যারো দ্বারা পূর্ণ থাকে মজ্জা গহ্বর, এবং সেগুলো ইয়েলো, মানে হলুদ বোন ম্যারো দ্বারা পূর্ণ থাকে। ভেতরে দৈর্ঘ্য বরাবর, অস্থির ভেতরে দৈর্ঘ্য বরাবর যে অসংখ্য নালী থাকে সেগুলোকে বলে হ্যাভার্সিয়ান নালী বা হ্যাভার্সিয়াল ক্যানাল। হ্যাভার্সিয়ান নালীগুলো আবার সূক্ষ্ম আড়াআড়ি অনেকগুলো নালী দ্বারা যুক্ত থাকে, যেগুলোকে বলা হয় ভল্কম্যানের ক্যানাল। হ্যাভার্সিয়ান ক্যানাল ভল্কম্যানের ক্যানাল, এগুলোর মধ্যে রক্তবাহ থাকে, স্নায়ু থাকে, লসিকাবাহ, এগুলো থাকে। প্রত্যেকটা হ্যাভার্সিয়ান নালীকে ঘিরে 8 থেকে 15টা অজৈব বস্তুর বৃত্তাকার স্তর বা ধাত্রের স্তর বিন্যস্ত থাকে, যেগুলোকে বলা হয় ল্যামেলা। এই ল্যামেলা, দুটি ল্যামেলা স্তরের অন্তর্বর্তী অঞ্চলে ছোট ছোট অনেক গহ্বর থাকে, সেই গহ্বরগুলোকে বলে ল্যাকুনা, যেগুলো বৃত্তাকারে সজ্জিত থাকে। ল্যাকুনার মধ্যে অস্থিকোষ অবস্থান করে, আর ল্যাকুনাগুলো অতি সূক্ষ্ম তরঙ্গায়িত ঢেউ খেলানো নালিকা দ্বারা পরস্পর যুক্ত থাকে। এই নালীগুলোকে বলা হয় ক্যানালিকিউলি। আর খুব ইম্পর্টেন্ট যেটা, এই ল্যামেলা, ল্যাকুনা, ক্যানালিকিউলি এবং হ্যাভার্সিয়ান নালী সহ যে তন্ত্র গঠিত হয় তাকে বলা হয় হ্যাভার্সিয়ান তন্ত্র বা হ্যাভার্সিয়ান সিস্টেম। ল্যামেলা, ল্যাকুনা, ক্যানালিকিউলি, হ্যাভার্সিয়ান নালী মিলে যে তন্ত্র গঠিত হয় তাকে বলে হ্যাভার্সিয়ান সিস্টেম। এটা এই কম্প্যাক্ট বোন বা দৃঢ় অস্থিতে পাওয়া যায়, স্পঞ্জি বোনে হ্যাভার্সিয়ান সিস্টেম অনুপস্থিত। এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরা তার কাজ কি না, কঙ্কাল গঠন করে। মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে অন্তঃকঙ্কাল গঠন করে। কাজ হচ্ছে দেহের কাঠামো গঠন, দেহের ভার বহন করা, চলন গমনে সাহায্য করা, অস্থিমজ্জা রক্তকণিকা তৈরি করে এবং বিভিন্ন আন্তর্যন্ত্রকে সুরক্ষা দান করে। তাহলে আমরা অস্থি এবং তার যে গঠন, টাইপগুলো, তার গঠন, এটা আলোচনা করলাম। এখানে তোমরা দৃঢ় অস্থি ও স্পঞ্জি অস্থির পার্থক্যটাও করবে, একই সঙ্গে অস্থি ও তরুণাস্থির পার্থক্য এটাও তোমরা করবে। আশা করি তোমরা পুরো এটা এই অস্থি কলাটা বুঝতে পারবে।